করার রুলসগুলো দেখি। আপনার কি ডিএফডির সাথে পরিচিত? জি না স্যার। জি না ম্যাম। জি ম্যাম, ডেটা ফ্লো ডায়াগ্রাম সবাইকে বলা সমস্যা নেই। স্যার বলা যায় বর্তমানে আরবিতে দেখবেন হচ্ছে স্যার, প্রধানমন্ত্রী কিন্তু স্যার কয় জানেন। আচ্ছা দেখেন, রুলস ফর ক্রিয়েটিং ডিএফডি। আপনার ফার্স্টে হচ্ছে আপনার একটা এন্টিটি বলতে আমরা কি বুঝিয়েছিলাম লাস্ট ডেতে? এন্টিটি বলতে বুঝিয়েছিলাম আপনার একটা টেবিল বা আপনার একটা লাইক আপনার সিস্টেম স্টুডেন্ট, আপনার লাইব্রেরি সিস্টেম বানিয়েছিলেন না? লাইব্রেরি সিস্টেমে স্টুডেন্ট আপনার একটা টেবিল ছিল না, যেটার মধ্যে স্টুডেন্টের ইনফরমেশনগুলো জমা করছিল? তাহলে এটা হচ্ছে আপনার স্টুডেন্ট আইডেন্টি, সরি এন্টিটি। তাহলে আপনার তো পেছন দিকে কিছুই দেখতে পাচ্ছেন না, কথা হচ্ছে স্ক্রিনটা বড় করে দেন। আমি হচ্ছে এটা আপনাদের স্লাইডটা আমি দেখে চলে আসছি। আমার আবার যেতে হবে, ওদিকে আমি আসামি করে যাচ্ছি। আচ্ছা দাঁড়ান, করতে বলছেন, সেই ক্ষেত্রে আপনি যদি ডিএফডি কে তাকে বোঝানোর ট্রাই করেন তাহলে দেখবে সে বেটার হচ্ছে। সো আপনার যে প্রসেসগুলো আছে সেগুলো থাকবে সেখানে, তারপর ডেটাবেস আছে যেগুলো সেগুলো থাকবে, তারপর ডেটা কি ফ্লো করছেন সেগুলো থাকবে। A single DFD can have a maximum of 9 processes and a minimum of 3 processes. আচ্ছা, টোটাল ডিএফডি লেভেলসে আপনার কনসিস্টেন্সি ঠিক থাকতে হবে। আচ্ছা, এটা দেখেন কম্পোনেন্টস তাহলে কি গেল? আপনার এন্টিটি মানে আপনি কি রাখতে চাচ্ছেন। সাপোজ আপনারা যে সিস্টেম বানিয়েছিলেন লাইব্রেরি সিস্টেম, সেটার মধ্যে স্টুডেন্টের ডেটা ছিল না? স্টুডেন্টের ডেটা ছিল, তাহলে ওই স্টুডেন্টের ডেটাটা আপনার স্টুডেন্ট এন্টিটির মধ্যে থাকবে। তারপরে ধরেন আপনার লাইব্রেরির মধ্যে আর কি ছিল, আপনাদের বইয়ের একটা এন্টিটি থাকতে পারে যে কি বই অ্যাভেলেবেল আছে, তাহলে সেই বইয়ের ডেটা টেবিলটা আপনি বলতে পারেন একটা বুক এন্টিটি। এরকম ডিফারেন্ট এন্টিটিসগুলো থাকবে, অ্যান্ড সেগুলোর মধ্যে আপনি রিলেশন বা সেগুলোর মধ্যে ডেটা ফ্লো হওয়ার যে জিনিস মানে ডায়াগ্রামটা আপনি হচ্ছে বলবেন, ডায়াগ্রামটাকে ডিএফডি বলবেন। এখন আসি প্রসেসটা হচ্ছে আপনার যে ডেটার উপর যে কাজগুলো করা হয়, ঠিক আছে, যে টাস্কগুলো আপনি পারফর্ম করেন ডেটার উপর সেগুলোকে বলছি কি প্রসেস। আপনি এখানে ফার্স্ট অফ অল কি দিয়ে কোনটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয় সেটা আমরা পরে আসতেছি, আগে ডিটেলস জেনে নিই। ডেটা স্টোরেজ মানে আপনি ডেটাবেসে কোথাও স্টোর করে রাখছেন না আপনার ডেটাগুলো যে স্টোর করে রাখছেন সেই ডেটাবেসগুলোকে আমরা দেখাবো এখানে ডেটা ফ্লো ডায়াগ্রামে দেখাতে হয়। সো সেটাকে বলছি ডেটা স্টোরেজ। আরেকটা হচ্ছে ডেটা ফ্লো, মানে আপনি এই যে এন্টিটির থেকে কোথাও একটা ডেটা স্টোর করছেন বা কোনো প্রসেস করছেন, এই জিনিসগুলো কি কোথাও না কোথাও মানে এই জিনিসগুলো দেখানোর জন্য আপনার ডেটাটাকে ফ্লো করতে হবে। তো মানে ডেটাটা যে যাচ্ছে সেটা দেখানোর জন্য আমরা কি করি, ডেটা ফ্লো বা অ্যারো ইউজ করি এটার জন্য। দেখেন নোটেশনটা কি, ফার্স্টে রেক্ট্যাঙ্গেল, অ্যারো লাইন, সার্কেল অ্যান্ড হচ্ছে প্যারালাল লাইন। এইটা দেখবো হচ্ছে প্যারালাল লাইনটা আপনার বেসিক্যালি ডেটা স্টোর দেখানোর জন্য হয়। প্যারালাল লাইনও দেখানো হয় মাঝে মধ্যে, সামটাইমস হচ্ছে আপনার এই যে এরকমও দেখানো হয়। দেখাই একটা পাশ হচ্ছে আপনার ব্লক থাকে, লাইক এইখানে প্যারালাল লাইন দেখানো হয়েছে না, এইখানে ধরুন আরেকটা আপনার লাইন আছে, ওয়ান সাইড ওপেন, রেক্ট্যাঙ্গেলের ওয়ান সাইড ওপেন, এটাও দিয়েও মাঝে মধ্যে আপনার ডেটাবেস দেখানো লাগতে পারে। তারপর প্রসেসগুলো বোঝানোর সময় আমরা সার্কেল, আপনার কোনো একটা এন্টিটি বোঝানোর জন্য একটা রেক্ট্যাঙ্গেল, অ্যান্ড আপনার ডেটা ফ্লোটা বোঝানোর জন্য হচ্ছে ডেটা লাইন। এখন আসি আপনাদের লেভেলস অফ ডিএফডি। আপনাদের যে ছিলেন লাস্ট সেমিস্টারে যে কাজ করেছেন সেগুলোর জন্য আপনাদের সবকিছু সেটআপ টেটআপ করা আছে না? জি ম্যাম। তাহলে কিন্তু আমি সেটআপ আর দেখাবো না, কিন্তু আমার সেটআপ করতে হবে নিজে। হ্যাঁ, এটা আমরা কিন্তু প্রত্যেককে আলাদা আলাদা ভাবে করছি, মানে আলাদা আলাদা করছি, আস্তে আস্তে আলাদা আলাদা প্রজেক্ট করছি ম্যাম। আমরা হচ্ছে লাইব্রেরি করছি, তুমি কি করছিলে? ট্রাভেল ম্যানেজমেন্ট, কিন্তু অপারেশন সেমই ছিল। অপারেশনস জাস্ট প্রজেক্ট আলাদা, ওইটা না, সেটা না, আপনার সেটার জন্য তো সিস্টেমে চেঞ্জ করতে হচ্ছে। না ম্যাম, সেটা মোটামুটি আমাদের কয়েকজনের করাই আছে। সবারই করে না, সবাই করেছেন না? সবাই করছে, সবারই নাইলে কাজ করতে হবে, জোর দিবে যে হয়তো দিতে পারে না সেটা। এখন দেখেন levels of DFD.
লেভেলস অফ ডিএফডিতে এটা আপনার এত ভালো মতো দেওয়া নাই, আমি যদি আরেকটা জায়গায় দেখাই। ভালো করে দেওয়া আছে। এটাই তো ফাইনাল যাও। আমাকে কি বিশ্বাস হয় না। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আপনার লেভেল 0 ডেটা ফ্লো ডায়াগ্রাম, মানে লেভেল 0 ডিএফটি। আমরা দেখলাম কি এখানে আপনার ডিএফটি গুলো ম্যাক্সিমাম 3 লেভেল পর্যন্ত যেতে পারে। একটা হচ্ছে 0 লেভেল ডিএফটি, একটা হচ্ছে 1 লেভেল ডিএফটি, 2 লেভেল ডিএফটি, 3 লেভেল ডিএফটি। এখন লেভেলটা কিভাবে বলছি? লেভেলটা বলছি ধরেন আপনার সাথে কতগুলা কত ডেটা স্ট্রাকচার করেন। আচ্ছা দেখেন এইখানে এটা হচ্ছে আপনার 0 লেভেল ডিএফটি, কিন্তু এই অ্যাডমিন সেকশনের মধ্যে যদি আমি আরো এন্টিটি দেখাতাম যে অ্যাডমিনের মধ্যে আমার কে কে আছে, এই জিনিসগুলো হলে তাহলে 1 লেভেল ডিএফটি হয়ে যেত। এরকম লেভেল ওয়াইজ আমি যদি ড্র করে দেখেন, আপনার ধরেন এটা হচ্ছে ইনিশিয়াল যে মেইন যে জায়গা সেটার থেকে এটা বের হলো, এই এন্টিটির থেকে আরো কিছু বের হলো, ধরেন আরো কিছু বের হলো। এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে 3 লেভেল ডেটা, ঠিক আছে, সরি 2 লেভেল ডেটা। এটা হচ্ছে আপনার 0 লেভেল, এটা 1 লেভেল, আর এগুলো হচ্ছে লেভেল 2। এখান থেকে আরো বের হইলো এটা লেভেল 3। হ্যাঁ লেভেল 3। সো এটা হচ্ছে আপনার লেভেল অফ ডিএফডি। আপনার যত কমপ্লেক্স সিস্টেম চিন্তা করবেন তত বেশি আপনার লেভেল আসবে। সো 0 লেভেলে দেখি কি লেখা আছে, ইট represents the entire system as a single bubble and provides an overall picture of the system। মানে আপনার বেসিক্যালি এটা একদম মেইন যে সোর্সটা সেটা বোঝায় 0 লেভেলে থাকে, সেটা থাকে 0 লেভেলে। Level 1 এ থাকে হচ্ছে it represents the main functions of the system, how they interact with each other। মানে লেভেল 1 এ আপনার মেইন ফাংশন গুলো থাকে, আপনার হোল সিস্টেমটা হচ্ছে 0 তে থাকবে। তারপরে লেভেল 1 এ আপনি কি কি ফাংশন করছেন সেগুলো থাকবে। লেভেল 2 তে থাকবে হচ্ছে আপনার ইচ ফাংশনগুলো, মানে আপনার যে মেইন ফাংশনগুলো সেগুলো তো লেভেল 1 এ আছে, এন্ড এই সেই লেভেল 1 এর জিনিসগুলোর মধ্যে আপনি কিভাবে কাজ করছেন বা কি প্রসেসগুলো করছেন সেই জিনিসটা হচ্ছে লেভেল 2 তে থাকবে। এন্ড লেভেল 3 তে থাকবে হচ্ছে আপনার প্রত্যেকটা প্রসেসের মধ্যে কিভাবে ডেটা আপনি ট্রান্সফার করছেন বা স্টোর করছেন। এই যে দেখেন আপনার ক্লোজ অর্ডারিং সিস্টেম যদি একটা চিন্তা করেন, তাহলে এখানে বলা আছে যে ক্লোজ অর্ডারিং সিস্টেম থেকে আপনি ক্লোজ সাপ্লায়ার আছে, আপনার কাস্টমার আছে, ক্লোজ স্টোর আছে, আর হচ্ছে সেলস ম্যানেজার আছে। এই কয়েকটা জিনিস আছে। এখান থেকে দেখেন তাহলে ক্লোজ অর্ডারিং সিস্টেমে ফার্স্টে যদি কাস্টমারের কথা চিন্তা করি, তাহলে কাস্টমার ফার্স্টে অর্ডার করবে, ক্লোজ অর্ডারিং সিস্টেম কাস্টমারটা ফার্স্টে অর্ডার করবে, দেন এই অর্ডারের জন্য দেখা যাবে ক্লোজ অর্ডারিং থেকে আপনার হচ্ছে ক্লোজ স্টোরে যাবে এই অর্ডারটা। আচ্ছা ক্লোজ অর্ডার, আচ্ছা এইখানে দেখেন দুইটা জায়গা, আমার মনে হয় এখানে কোথাও আর একটা ব্যাক দেখবে। আচ্ছা ক্লোজ সাপ্লায়ার হচ্ছে আরেকটা সিস্টেম দিয়েছে, আচ্ছা এই জন্য ব্যাক অ্যারোটা দেয়নি। ক্লোজ সাপ্লায়ার হচ্ছে আরেকটা সিস্টেম, তার মানে এই ক্লোজ স্টোর থেকে আপনার কোন ক্লোজ অর্ডারটা এখানেও গিয়েছে সাপ্লায়ার থেকে, দেন সাপ্লায়ার থেকে আপনি ক্লোজটা রিসিভ করেছেন। ম্যাম পিডিএফটা একটু ফুল স্ক্রিন করে দিলে তাহলে ভালো মতো দেখা যাবে। আচ্ছা এই যে দেখেন ক্লোজ অর্ডারিং সিস্টেমের এখানে আপনার ফার্স্টে কি কাস্টমার অর্ডার করলো, ঠিক আছে, ক্লোজ অর্ডার করলো, কাস্টমার অর্ডারটা আপনার সিস্টেমে আসলো। সিস্টেমে আসার পর এই ক্লোজ স্টোরে আপনার একটা ডেটা যাবে না যে আপনি অর্ডার করেছেন কিছু একটা, আর সেই স্টোরের একটা সেকশন হচ্ছে সাপ্লায়ার। তাহলে ক্লোজ সাপ্লায়ার কি করবে, সেই ক্লোথসটাকে এই যে অর্ডার আপনি করলেন সেই অর্ডারটা নিবে, নিয়ে আপনার অর্ডার অনুযায়ী একটা রিসিপ্ট দিবে, বা আপনাকে যে আপনি অর্ডার করলেন সেই অনুযায়ী রিসিপ্ট দিবে, এন্ড সেই রিসিপ্টটা আলটিমেটলি আপনার কাছে যাবে। আর এই যে আপনি অর্ডার করলেন বা রিসিপ্ট পেলেন বা আপনাকে ক্লোজটাও দিল,
সেই অনুযায়ী হচ্ছে ম্যানেজার কাছে আপনার এই জিনিসটা আবার সেলস ম্যানেজার কাছে চলে যাবে আপনার জিনিসটাকে কি ইয়া করার জন্য, রিপোর্ট দেখার জন্য যে কি অ্যাকচুয়ালি হচ্ছে আপনার অর্ডারিং সিস্টেমটাতে কি হচ্ছে। তারপরে দেখেন এখানে আরেকটা দেওয়া আছে, সেটা হচ্ছে ফুড অর্ডারিং সিস্টেম। ফুড অর্ডারিং সিস্টেমে কি হচ্ছে, আপনি কাস্টমার ফুড অর্ডার করছে, ফুড অর্ডার পাচ্ছে, কিন্তু কাস্টমার যখন ফুডটা অর্ডার করছে দেখেন ডাবল অ্যারোটা এইভাবে মার্চ করে দিয়েছে জাস্ট, এটার মধ্যে একবার যাচ্ছে আসছে এরকম না দেখে একটার মধ্যে দিয়ে দিয়েছে। তো কাস্টমার ফার্স্ট অর্ডার করলো, অর্ডার যাওয়ার পর অর্ডারটা কোথায় চলে গেল, কিচেনে। আচ্ছা, কিচেনে যাওয়ার পর দেন এটা হচ্ছে সাপ্লায়ার কাছে চলে গেল, ম্যানেজার কাছে চলে গেল, দেন ম্যানেজার আবার কোনো হয়তো একটা কিছু বললো, হ্যাঁ সেই অনুযায়ী তারপর কিচেন থেকে আপনার ফুডটা প্রিপেয়ার করে আবার এইদিকে আসবে, প্রসেস হয়ে এদিকে প্রসেসের কিছু অপশন থাকবে। এখানে একদম ছোটটা দেখিয়েছে, হ্যাঁ একদম ছোট ভার্সন দেখিয়েছে। সো কিচেন থেকে খাবারটা আপনার আসলো এখানে এসে তারপর আপনার কাস্টমারের কাছে সার্ভ করা হবে। আচ্ছা, এখন যদি আমরা লেভেল ওয়াইজ দেখি, আপনার দেখেন এখানে একটা রেলওয়ে রিজার্ভেশন সিস্টেম আছে। আপনাদের লাস্ট প্রজেক্টে কে নিয়েছিলেন? দীপসার এখন নাই, দীপসার চলে গেছে। আচ্ছা, দীপ স্যার শিমু ম্যাডাম দুজন একসাথে নিয়েছিলেন? না, শিমুলটা বলেছে আলাদা আলাদা কোর্স মানে সেকশন। আপনি কোন আপনাদের শিমু ম্যাডাম নিয়েছিলেন? দীপ স্যার কি এই একটা কিছু করেছিলেন? দীপসার মানে সেম প্রজেক্টই ছিল যে যা করছে। এখন দেখেন জিরো লেভেলটা, এখনটা দেখেন জিরো লেভেলটা হচ্ছে আপনার হাইয়েস্ট লেভেল। কারণ কি? কারণ এটা আপনার হোল সিস্টেমটা রিপ্রেজেন্ট করে, হ্যাঁ আপনার এন্টায়ার সিস্টেমটার একটা রিভিউ দেয়। ধর দেখেন এখানে রেলওয়ে রিজার্ভেশন সিস্টেমটা, এন্ড এটা থেকে প্যাসেঞ্জার যাচ্ছে, এটা থেকে অ্যাডমিনের কাছে ডেটা যাচ্ছে, ডেটা আসছে। সো এই জিনিসটা থেকে আপনি টোটাল আলটিমেট একটা ভিউ পেয়ে যাচ্ছেন না। দেখেন এখানে রেলওয়ে সিস্টেমটা থেকে আপনার প্যাসেঞ্জারের কাছে, প্যাসেঞ্জার হচ্ছে আপনার রিজার্ভ করতে যাচ্ছে, সেই জিনিসটা আবার হয়তো অ্যাডমিনের সেকশনে যাচ্ছে রিজার্ভ, তারপরে কিংবা প্যাসেঞ্জারের হচ্ছে আপনার ক্যান্সেল করতে চাইলে সেই ইনফোটাও কি আপনার অ্যাডমিনের কাছে যাবে। যাওয়ার পর আপনার অ্যাডমিন আপনাকে জানাবে যে আপনার ট্রেনের ইনফো বা আপ ডাউন কখন হয়, মানে ট্রেন কখন ছাড়বে বা কখন এসে পৌঁছাবে, এই জিনিসগুলো এই ইনফোগুলো এখানে দেয়। তারপরে আপনি টিকিট যে পেয়েছেন সেই টিকিটটা কোন সময় পেয়েছেন বা টিকিট ইনফোটা কি, সেই জিনিসটা হয়তো প্যাসেঞ্জারের কাছে যাচ্ছে। তাহলে দেখেন এই জায়গা থেকে আপনি কিন্তু টোটাল একটা ভিউ পেয়ে যাচ্ছেন আপনার রেলওয়ে রিজার্ভেশন সিস্টেম। সো এটাকে আমরা বলছি জিরো লেভেল ডিএফটি। তারপরে দেখেন এইখানে হচ্ছে আপনার লেভেল 1। তাহলে লেভেল 1 এর জন্য আপনার এখানে দেখেন আরেকটু ডিটেইলড, একটু আগে যেমন ছিল রিজার্ভেশন সিস্টেম, রেলওয়ে রিজার্ভেশন সিস্টেম, এখান থেকে আপনার ভেতরে কি হচ্ছে সেটা এখন দেখা যাবে। এটা আপনি তাও ফুলি দেখা যাবে না, এটা হচ্ছে আপনি এখন শর্টলি দেখতে পারবেন। শুনেন, কথা শুনেন, আপনার কথা বলছেন কেন? কে কথা বলছেন? এই পিছনে কে কথা বলতেছে? তুমি যে এত বড় হাসি করে দিলে, আমি তো ঠিক আছে ডাক্তার এই যে বেড়ে গেল। আচ্ছা দেখেন এই ডিএফডি থেকে কিন্তু আপনাদের মিডে কোশ্চেন থাকতে পারে, কারণ আপনাদের কোনো একটা সিস্টেম যদি বলে সেই সিস্টেমের অনুযায়ী আপনার হচ্ছে সেখান থেকে ডিএফডি আঁকতে হয়। ডিএফডি তো আমি আমার মতো করে আঁকবো না। হ্যাঁ আপনার মতো করে আঁকবেন, বাট সেটা এত অ্যাকুরেট হতে হবে। আপনি যদি ইচ্ছা মতো আঁকেন তা তো আবার হবে। আমি সুন্দর করে এক্সপ্লেইন করে মানে আপনি এক্সপ্লেইন করার জায়গা নেই। এক্সপ্লেইন তো করার জায়গা নেই, মানে বুঝায়া নিজের মতো করে আপনি তো হবে নাকি? হ্যাঁ তা হবে, হ্যাঁ এই যে এটা হবে। কিন্তু নিজের মতো করে আপনি যদি দেখেন যে আপনার মেইন জিনিসই ঠিক নেই, আপনার ডিএফডি যেমন ধরেন ডিএফডি সাইন আপনি প্রসেসের জায়গায় দিয়ে দিলেন অন্য সাইন, তাহলে কিন্তু এটা হবে না। আচ্ছা এখন দেখেন করা সহজ। এই ডিএফডিটা একটু করার সময় প্যাচ লাগে অ্যাকচুয়ালি, টু বি অনেস্ট। আমার নিজের ছিল তো, সো তখন দেখা যেত যে বোঝা যেত না যে কোনটা থেকে কোনটা, এটা কি প্রসেস হবে না স্টোরেজ দিব,
এটা কি ডেটা ফ্লো হিসেবে যাবে না এটা এন্টিটি হিসেবে কাজ করবে, সেই জিনিসগুলো একটু কনফিউজিং লাগবে। আচ্ছা দেখেন, সো প্যাসেঞ্জার থেকে এখানে এটা লেভেল 1, এইটা লেভেল অনুযায়ী লেভেলটা কি, ধরেন লেভেলটা হচ্ছে আপনি কতটা ডিটেইলড ইনফরমেশন দেখাচ্ছেন, ঠিক আছে, সেটা হচ্ছে লেভেল স্পেসিফাই করে। দেখেন লেভেল 1 এ সরি লেভেল 0 তে জাস্ট এইটুকু ছিল, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না যে প্যাসেঞ্জারের সাথে কি হচ্ছে বা রিজার্ভেশন সিস্টেম এখানে কি কি আছে। এখানে গেলে আরেকটু ডিটেইলস ভিউ পাবেন আপনি। ডিটেইল ভিউ কিভাবে দেখেন, প্যাসেঞ্জার রিজার্ভেশন প্রসেসকে দিচ্ছে, কোনো এনকোয়ারি থাকলে সেই এনকোয়ারি দিচ্ছে, সেটা স্টোরেজে যাচ্ছে, আবার সেটা স্টোরেজ থেকে ব্যাক করছে, অ্যান্ড এনকোয়ারি অনুযায়ী আপনার রিজার্ভেশন প্রসেসের মধ্যে হয়তো সেই এনকোয়ারিটা কোনোভাবে হেল্প করছে। তারপর সেই রিজার্ভেশন প্রসেসটা এটা রিজার্ভেশন স্টোরেজে স্টোর হচ্ছে। দেখেন এখানে আমরা স্টোরেজটা যেরকম অ্যারো দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে টিকেট জেনারেশন প্রসেস। এই যে দেখেন টিকেট জেনারেশন প্রসেসটাতে কি হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি, পরের ধাপে দেখা যাবে। হ্যাঁ এটা হচ্ছে আরো ডিটেইলস, মানে আরো জুম করলে তখন দেখা যায় যেরকম ইনফরমেশন ডিটেইলড ইনফরমেশন গুলো চলে আসে, এরকম আমরা হচ্ছে লেভেল ওয়াইজ এটা বলতে পারেন জুম করতেছি অ্যাকচুয়ালি। সো তারপর হচ্ছে অ্যাডমিনের কাছে রিপোর্ট যায়, এই জিনিসগুলো যদি দেখেন 2 লেভেল ডিএফটি দেখেন এটার মধ্যে হচ্ছে এই যে প্যাসেঞ্জারটা আসলো, প্যাসেঞ্জারটা এসে সে হয়তো এখানে দেখেন তাও ডেটা ফ্লোটা ওরকম ভাবে দেখেনি, হ্যাঁ ডেটা ফ্লো আপনার যে কি ডেটা ফ্লো হচ্ছে সেটা কিন্তু খুব ভালো মতো দেখেন। দেখেন প্যাসেঞ্জার এসে কোনো একটা হয়তো ইনকোয়ারি করলো, ইনকোয়ারি করে সো সেই ইনকোয়ারিটা থেকে আপনারা হয়তো কোনো রিপ্লাই পেলেন, অ্যান্ড সেই অনুযায়ী প্যাসেঞ্জার হয়তো কোনো রিজার্ভেশন প্রসেসে কোনো কাজ করলো, অ্যান্ড সেই রিজার্ভেশন প্রসেস থেকে কি আপনার কোয়েরি প্রসেসের থেকে কোনোভাবে রিজার্ভেশন হলো, রিপোর্ট শো করলো আপনাকে। এখন রিজার্ভেশন প্রসেসটা কিভাবে হচ্ছে, এই রিজার্ভেশন প্রসেস আপনাকে সার্চ করছে, সার্চ করে দিচ্ছে যে কোথায় কোন সময় রিজার্ভ করা যাবে কিনা, কোনো সিট অ্যাভেলেবেল আছে কিনা, কোনো সিট ফাঁকা আছে কিনা, টিকিট শেষ হয়ে যায় না, সো এইরকম আছে কিনা। তারপরে এই রিজার্ভেশন প্রসেসটা আবার রেলওয়ে ডিপার্টমেন্টের কাছে একটা কি একটা রিপোর্ট যাবে, যে রেল প্রসেসিংটা কিন্তু আপনার রেলওয়ে ডিপার্টমেন্টের কাছেও একটা নোটিফিকেশন যাবে। কারণ হচ্ছে ধরেন আপনি সেখানে কোনো আবার এই জিনিসটা রেলওয়ে ডিপার্টমেন্ট কোনোভাবে হ্যান্ডেল করতে পারে, লাইক কোনো টেবিল ক্যান্সেল করতে পারে, রিপোর্ট জেনারেট করতে পারে, ওয়েটিং টেবিল করতে পারে, রিজার্ভেশন কোনো একটা কিছু ম্যানুয়ালি হেল্প করতে পারে বা কোনো কিছু করতে পারে। লাইক দেখা যায় অনেক সময় যে করা যাচ্ছে না, ধর সিট আছে মাঝে মধ্যে তারপরে করা যায় না, বা এই জিনিসগুলো যদি হ্যান্ডেল করেন সেক্ষেত্রে রেলওয়ে ডিপার্টমেন্ট হয়তো এই কাজে আছে। তারপর আসি সার্চিং, সার্চিং থেকে সার্চিং করে করে আপনি কনফার্মেশন প্রসেসটা আপনি দেখেন দেখিয়ে দিলেন এখানে যে আপনার হয়তো কনফার্মেশন পেয়ে গেছে প্যাসেঞ্জারটা যে রিজার্ভ করা হয়ে গেছে, এটা আপনি কনফার্মেশন প্রসেস আর মেসেজ দিল আপনাকে। আর যদি পসিবল না হয় তাহলে আপনাকে বলবো আচ্ছা সিট অ্যাভেলেবেল না বা কনফার্ম হয়নি, এরকম কিছু একটা দিবে। তারপরে আপনার কিছু একটা ওয়েটিং প্রসেসের মধ্যে থাকতে পারেন, ধরেন স্যার সাথে একটু দেরি হচ্ছে, ঠিক আছে। কনফার্মেশন প্রসেসের পরে আসে হচ্ছে টিকিট জেনারেশন প্রসেস। এখন কনফার্ম হলেন, তারপর আপনার টিকিট দিতে হবে, টিকিট দিয়ে সেই অনুযায়ী হচ্ছে আপনার টিকিট জেনারেট করবে। এখন মিডওয়েতে যদি আপনি প্রসেসটা ক্যান্সেল করে দেন সেই ক্ষেত্রে আপনার টিকিটটা জেনারেট করবে না, সো টিকিট জেনারেশন প্রসেসটা তখন হল্ট হয়ে যাবে, ঠিক আছে, বন্ধ হয়ে যাবে। বোঝা যাচ্ছে? আপনারা তো আস্তে আস্তে চেনে বলছেন, আমার মনে হচ্ছে বুঝতে পারছেন। চিন্তা করতেছি যে একটা টিকিট রিজার্ভেশনের যদি অবস্থায় তাহলে একটা ইআরপির ডিএফডি আঁকতে গেলে তো মাথা নষ্ট হয়ে যাবে। তা তো হবে, কারণ ওটার মধ্যে আপনার কত কিছু চিন্তা করতে হয়। সেজন্যই এগুলো কোটি টাকা বাজেটের প্রয়োজন। প্রজেক্ট করে এলাম করুন না ডিএফডি ম্যাম, এরকম হয় না? হ্যাঁ মানে প্রজেক্ট করে ফেলাইলাম ডিএফডি করলাম, কিন্তু ওই যে আপনার বলুন না অন্য আরেকজনকে বোঝাবেন কিভাবে, আপনার ওই জিনিসগুলো ভিজুয়ালাইজ করাতে হবে তো কাউকে না কাউকে দেখাবেন না। আপনার প্রজেক্ট এরকম না যে আপনি শুধু একাই হ্যান্ডেল করবেন, আরো তো মানুষজন থাকবে। সো অনলাইন থেকে যদি কোনো একটা দেখি,
ইউজ করতে পারেন, লাইক ইয়াতে করতে পারেন, কি বলে এটাকে, ড্রডটাতে, ড্রডটায় যে যেটা আমরা অলওয়েজ ড্রডটাতে করতাম। এটাতে আপনারা যদি আপনাদের ইয়া কি বলে, যদি কোনো ফাইল জমা দিতে বলে যে ইয়া করে জমা দেন আপনাদের সিস্টেমের ডিএফডি ড্র করে জমা দেন, তাহলে সেক্ষেত্রে ড্রটা দিয়ে পরে আপনারা জমা দিতে পারেন। এটা যদি দেখি এই যে দেখেন কোনো একটা কিছুর ওয়েবসাইট এখানে শো করছে, এটা আপনারা লাস্ট সাথে দেখেছিলেন তাই না? জি ম্যাম, এরকম একটা কিছু দেখছি। লেভেল 1, লেভেল 2, লেভেল 3 কি এক ডায়াগ্রামের মধ্যে দেখায় না? এক ডায়াগ্রাম না, আপনাকে যেরকম লেভেলে দেখাতে বলবো আপনার সেরকম লেভেল দেখাতে হবে। ঠিক আছে, আপনাকে মেনশন করে দিতে পারে যে লেভেল 1 আর 3 ডায়াগ্রাম, লেভেলের ডায়াগ্রাম শো করে। অ্যাটেন্ডেন্স লেভেল নাই না। এসএবি সিস্টেম লেভেল কি নাম দিয়েছে? কোথায় গেছে? এই যে দেখেন এখানেও সেম জিনিস, প্রসেস ডেটা স্টোরেজ। দেখেন ডেটা স্টোর এটাও করা যেতে পারে, এই যে ক্লোজ রেক্ট্যাঙ্গেল যেটা ওয়ান সাইড ওপেন রেক্ট্যাঙ্গেল যেটা আমি বলছিলাম, এভাবে দেওয়া যেতে পারে, এন্টিটি দেওয়া যেতে পারে এরকম, আর এটা হচ্ছে ডেটা ফ্লো। এখন যদি এখানে আসি দেখেন একটা ধরেন সার্চ রিপোর্টার সিস্টেম, ঠিক আছে, এটার জন্য আপনার কি একজন অ্যাডমিনিস্ট্রেটর থাকতে পারে, অ্যান্ড সেই অ্যাডমিনিস্ট্রেটর আপনার এই জিনিসটাকে হ্যান্ডেল করছে, আর আপনার ইউজার একজন, সে হচ্ছে এই জিনিস এটা থেকে বেনিফিটেড হচ্ছে, ঠিক আছে, লাইক ইনফরমেশনের জন্য কোনো কিছু সার্চ করছে, অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে আপনার ডিসপ্লে হচ্ছে, যা সার্চ করছে সেই অনুযায়ী হয়তো ডিসপ্লে হচ্ছে। এটা হচ্ছে আপনার 0 লেভেল। তারপর লেভেল 1 যদি যান, দেখেন এখানে কোম্পানি আছে, আচ্ছা এখানে আপনার ফার্স্টে কোম্পানি থেকে রিকোয়েস্ট গেল, রিকোয়েস্টটা চেক করলো, চেক হয়তো ধরেন রিকোয়েস্টটা যদি প্রপার ওয়েতে না হয়, ধরেন অ্যাকাউন্ট নাই, আপনি অ্যাকাউন্ট লগ ইন করার ট্রাই করছেন, সেক্ষেত্রে কি আপনার ইনভ্যালিড রিকোয়েস্ট হবে। দেন যদি ভ্যালিড রিকোয়েস্ট হয় তাহলে কি আপনি ভেতরে ঢুকতে পারবেন, আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে গেলেন। তারপরে হচ্ছে আবার এই পাশ থেকে এই অ্যাক্সেস পাওয়ার পর আপনি কি প্রসেস চাচ্ছেন, ঠিক আছে, এই যে দেখেন প্রসেসের নাম্বারিংগুলো দেওয়া, হ্যাঁ, কোন প্রসেসটা করছেন সেটা দেখেন নাম্বারিং দেওয়া, আর সেটা রেক্ট্যাঙ্গুলার ভেতর দেওয়া, সেটা বোঝাচ্ছে প্রসেস। এখন আপনি ভেতরে ঢুকে কোনো একটা তো কাজ করতে গেছেন, কোনো একটা সাইটে লগ ইন যে করলেন, কোনো একটা কাজ করবেন নিশ্চয়ই। সো সেই প্রসেসটা আমরা হচ্ছে এখানে দেখাবো, অ্যান্ড সেইখান থেকে আরও ধরেন আরও কিছু একটা চেক করলাম, চেক করার পর সেটা থেকে ধরেন রাইটার রেফারেন্স বা কোনো একটা কিছু আপনি কি রেফারেন্স অ্যাড করা হলো, তারপরে সেই রেফারেন্সটা আপনার কোম্পানির কাছে গেল, হ্যাঁ, আর এই পাশ থেকে রাইটার রেফারেন্স থেকে আপনি অ্যাড্রেসটাও তো, অ্যাড্রেসটার কি ডেটাবেজে স্টোর করতে পারেন না, যে আপনার রেফারেন্স যাটা লিখছেন তার অ্যাড্রেসটা যেতে পারে না, এই অ্যাড্রেসটা আপনি হচ্ছে ডেটাবেজে স্টোর করে রাখবেন। তারপরে হচ্ছে এন্ড সেইখান থেকে রেফারেন্সটা কপি করে আরেকটা রেফারেন্স ফাইল হয়তো নামে লিখে দিলেন আলাদা করে, সেটার মধ্যে আপনার রেফারেন্স ফাইলে আলাদা করে আসবে। আর এটা দেখেন লেভেল 2 যদি হয় তাহলে হচ্ছে আপনার এটা কি অনলাইন অকশন সিস্টেমের জন্য। আগেরটা কি ছিল, এটা কি
সেটা বলেনি। আচ্ছা দেখেন, এখানে অনলাইন অকশন তো আমরা সবাই জানি কিভাবে হয়, তাই না? সো অকশনের জন্য ফার্স্টে ধরেন ইউজার একটা ইউজারের ডেটাবেস থেকে ইউজার একটা প্রসেস করে ইউজার ম্যানেজমেন্টে ঢুকলো, ঢুকে নতুন ইউজারের এক্সিস্টেন্স চেক করলো যে নতুন কে আছে। এটা কি অপশন বলতে, অনলাইন অপশন বলতে কি বোঝানো হয়েছে? নিউ ইউজার, সাইন আপ পেজ, ভেন্ডর, কাস্টমার, ইউজার ডিটেলস, ইউজার মাস্টার, আচ্ছা দেখেন, এটা যদি এইভাবে বলি, আপনার ইউজারের ডেটাবেস ফার্স্টে আপনার একটা ইউজারের এক্সিস্টেন্স চেক করছে। ধরেন কেউ একজন লগ ইন করতে যাচ্ছে, হ্যাঁ, তো লগ ইন করতে চাইলে আপনার ফার্স্টে চেক করবে না যে অলরেডি কি এই অ্যাকাউন্টটা আছে কিনা, এক্সিস্টিং অ্যাকাউন্ট আছে কিনা। তাহলে যদি আপনার যদি চেক করবে, চেক করার পর যদি আপনার ইউজার নেম মাস্টার স্টোরেজে ইউজার নেমটা থাকে তাহলে সেটার জন্য একটা রিপ্লাই দিবে, আর না হলে আরেকটা রিপ্লাই দিবে। যদি ইউজার নেম থাকে অলরেডি তাহলে তো থাকলো, তাহলে হচ্ছে আপনি এটার ভেতরে যাবেন। আর যদি না থাকে তাহলে কি আপনাকে নিউ ইউজার সাইন আপ পেজটা শো করবে। এখানে আপনি আপনার যে ধরেন কোনো একটা ইউজার, সে যার ইনফরমেশনটা যে দিবে সেই ইনফরমেশনটা এইখানে স্টোর করবে। ইউজার মাস্টার এন্ড ইউজার ডিটেলস যে ডেটাবেস সেটাতে স্টোর করবে ইউজার নেম, ঠিক আছে? তাহলে তার নামে এন্ট্রি হয়ে গেল। আর যদি থাকে অলরেডি তাহলে কি করবে, আপনি হচ্ছে কি করবেন যে ভেন্ডর, ইজ ইট ভেন্ডর আর কাস্টমার। তার মানে আপনার ইউজারের মধ্যে টু টাইপসের ইউজার আছে, একজন হচ্ছে ভেন্ডর আর একটা হচ্ছে কাস্টমার। তাহলে এটা যদি ইউজার ডিটেলস, আপনি হচ্ছে আবার এখানে আপনার হয়তো কোনো কিছু কনফার্মেশন হওয়ার জন্য, কনফার্ম হওয়ার জন্য চাবে যে আপনি ভেন্ডর নাকি কাস্টমার, সেটা হয়তো দেখার জন্য কোনো ওয়ে আছে। যদি সেটা ভেন্ডর হয় তাহলে ভেন্ডরের মধ্যে ঢুকে যাবেন ভেন্ডর এন্টিটিতে, যদি কাস্টমার হয় তাহলে কাস্টমার এন্টিটিতে ঢুকে যাবেন। আর এটা দেখেন লেভেল 3, বাট একটি ট্যাক্সির লোকেশন দেখার জন্য আপনার এই ডিএফডিটা, সাপোজ একটা প্যাসেঞ্জার কোনো একটা লোকেশনে যাবে, তাহলে লোকেশন দেখতে যাচ্ছে, হ্যাঁ, ট্যাক্সির লোকেশনটা দেখতে যাচ্ছে, তাহলে কি হবে, গেট প্যাসেঞ্জার এন্ড ড্রাইভারস লোকেশন। আমরা ম্যাপে দেখি না, দেখাই কোথায়, তাহলে কি অবশ্যই আপনার মেসেঞ্জার বলছি, আপনার ম্যাপে দেখাবে সেটা যে আপনি কোথায় আছেন, আর আপনার ড্রাইভার্সের লোকেশন দেখাবে। তাহলে কি এটা আপনার একটা প্রসেস না যে আপনার প্যাসেঞ্জার লোকেশন দেখতে পাচ্ছেন আবার ড্রাইভার্সের লোকেশন দেখা যাচ্ছে, এটা একটা প্রসেস। এটার থেকে এন্ড এই যে লোকেশনটা দেখাচ্ছে এটা কিসের উপর দেখাচ্ছে, আপনার প্যাসেঞ্জার আপনার টিকিটে এই লোকেশনটা দেখাচ্ছে, কিন্তু ড্রাইভারের থেকে তাহলে কি ড্রাইভার লোকেশনটা আসছে, তাহলে কি ড্রাইভার আপনার সেম সাইটে হয়তো কানেক্টেড, হ্যাঁ, সেম অ্যাপ্লিকেশন দিয়ে কানেক্টেড, দ্যাটস ওয়াই আপনার ড্রাইভার লোকেশনটা আপনার পর্যন্ত আসছে। তার মানে কি একটা সিস্টেমের ডেটা হয়তো ড্রাইভার নামের একটা এন্টিটি আছে, প্যাসেঞ্জার নামের একটা এন্টিটি আছে। আপনি যখন আপনার লোকেশনটা অন করেছেন তখন প্যাসেঞ্জারের যে লোকেশনটা, ধরেন প্যাসেঞ্জার টেবিলে হয়তো প্যাসেঞ্জারের লোকেশনের একটা আছে, কলাম আছে, তাহলে সেইখানে লোকেশনে ধরেন প্যাসেঞ্জার লোকেশন হয়ে গেছে, ইওর লোকেশন যখন ওই যে বলে না যে ইওর লোকেশনের অ্যাক্সেস দেন, তখন ওইখানে ধরেন আপনার প্যাসেঞ্জারের আপনার লোকেশনের পাশে আপনি যেখানে আছেন সেই নামটা চলে আসছে, অ্যান্ড ওই পাশে আপনার ড্রাইভারেরও তো লোকেশন অন করা। সো ড্রাইভারের যে এন্টিটি আছে সেটার মধ্যে হয়তো লোকেশনের এন্টিটিতে ড্রাইভারের লোকেশনটা এন্ট্রি হয়ে গেছে টেবিলের মধ্যে। এখন ওই পাশে ড্রাইভারের টেবিলের লোকেশন থেকে আর এই পাশে প্যাসেঞ্জার টেবিলের লোকেশন থেকে এখানে লোকেশনটা আসে, লোকেশনটা এসে আপনার গুগল ম্যাপ থেকেও আসতে হয়, কারণ ম্যাপের তো শো করতে হয়। তাহলে গুগল ম্যাপে যে দেখেন স্টোরেজ থেকে বা ডেটাবেস থেকে আপনার গুগল ম্যাপে আসছে, গুগল ম্যাপে আসার পর আপনি হচ্ছে যে ট্যাক্সি রেকর্ডটা বা ট্যাক্সি লিস্টটাও সেখানে শো করতে পারে যে আপনার কি কি ট্যাক্সি আছে। ওই যে দেখেন না
যে আপনার অনেকগুলা যদি ড্রাইভার থাকে, অনেকগুলো ড্রাইভারের লোকেশন দেখা যায়, তাহলে কোন কোন ট্যাক্সি আপনার এই সিস্টেমের আওতাভুক্ত, তাহলে তাদের সবাইকে কি ট্যাক্সি রেকর্ডটা দেখে না যে এই জিনিসটা অ্যাভেলেবেল আছে, কে কত দূরে আছে, এই সব জিনিসগুলো কিন্তু দেখায়। তাহলে এই স্টোরেজগুলো থেকে আপনার জিনিসগুলো আসতেছে, ড্রাইভার থেকে ড্রাইভারের লোকেশন, প্যাসেঞ্জার থেকে প্যাসেঞ্জার লোকেশন এসে এখানে আপনাকে শো করছে। তারপরে প্যাসেঞ্জার্স এন্ড ড্রাইভার্স লোকেশন, এই যে প্যাসেঞ্জার এন্ড ড্রাইভার লোকেশনটা পেলেন, এটা হচ্ছে তারপরে কোথায় চলে গেল, ম্যাচ নিয়ার বাই ট্যাক্সি, মানে আপনাকে তখন দেখাবে যে কে আপনার থেকে সব থেকে কাছে আছে, কে সব থেকে আপনার কাছে আছে, সেই ট্যাক্সিটা আপনাকে দেখাটা রিকমেন্ড করে না, রিকমেন্ড করে। সো এখানে নিয়ার বাই ট্যাক্সি লোকেশনটা লিস্ট ড্রাইভার্স লোকেশন, মানে যতগুলো ড্রাইভার আপনার কাছাকাছি আছে সবার একটা লিস্ট শো করবে, অ্যান্ড সেই ট্যাক্সি লিস্টটা আপনি শো করবেন প্যাসেঞ্জারকে। ঠিক আছে, জাস্ট আপনি কিভাবে লোকেশনটা দেখেন সেই যে জিনিসটা এখানে ডিএফডি ফরম্যাটে দেওয়া। তাহলে ডিএফডির অ্যাডভান্টেজেস কি 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 বললেন? ব্রেক লাগবে? আচ্ছা, অ্যাডভান্টেজেস এই যে দেখা দিচ্ছি, অ্যাডভান্টেজেসটা দেখিয়ে দিই, তারপর ডিসঅ্যাডভান্টেজ বলতে পারি না, বলেন। বোঝা যায় না, বোঝা যায় না? হ্যাঁ, এইটাই ডিসঅ্যাডভান্টেজ সেটা ডায়াগ্রাম বোঝা যায় আপনি না। যদি সুন্দর মতো ডিজাইন করেন আপনাকে তো বোঝা যাবে, কিন্তু বেশি কমপ্লেক্সিটি হলে আবার বোঝা যাবে না। কমপ্লেক্স সিস্টেম হলে বোঝাটা অনেক টাফ হবে। আমার তো মনে হয় টাকার পরে নিজেই বুঝবো না। Acha, at times DFD can confuse the programmers regarding the system. Data flow diagram takes long time to be generated, and many times due to this reason analysts are denied permission to work on it. মানে অ্যানালিস্ট এটাতে কাজ করতে চায় না সহজে। আচ্ছা, আচ্ছা, আন্ডারস্ট্যান্ড দ্য ফাংশনিং অ্যান্ড দ্য লিমিটস অফ দ্য সিস্টেম। আপনার কোথায় কি প্রবলেম হচ্ছে বা কোথা থেকে কি ডেটা ফ্লো হচ্ছে, কি যাচ্ছে, এটার একটা ভিজুয়ালাইজেশন আপনি পেতে পারেন এখান থেকে। Graphical representation, easy to understand as long as it's for a smaller system, তাই না? ছোট একটা সিস্টেমের জন্য হলে আপনি ইজিলি বুঝতে পারবেন। ডিটেল অ্যান্ড ওয়েল এক্সপ্লেইনড হলে আপনার এটা আপনার জন্য খুব হেল্পফুল হতে পারে। আপনার সিস্টেম ডকুমেন্টেশন ফাইলের জন্য এটা ইউজ হয়, অ্যান্ড দেন টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল পার্সনও বুঝতে পারে। লাইক ডেটা ফ্লো আমরা সবাই বুঝতে পারি। আচ্ছা, আপনার ব্রেকে যান, 10 মিনিট ব্রেক। দেখেন আমাদের যে অ্যাকচুয়াল পাওয়ার পয়েন্ট যেটা, সেটা যদি দেখাই, সেটা চ্যানেলটা একটু দেখে নেন। পনেরোর দিকে গেছে। এই জন্য তখন পিছনে বেটার তিনটা সাত দিন থেকে অনেক ভালো। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার স্লাইড। এই যে আচ্ছা, সিস্টেম আচ্ছা, এটা দেখেন আপনাদের ফার্স্টে এই যে এখানে যা কথাবার্তা বলছি শুরুতে আমরা অলরেডি বলছি এগুলো। এখানে জাস্ট আপনাদের একটা সিস্টেম দেখিয়েছে, যে সিস্টেম একটা বুক ভেন্ডার সিস্টেম থেকে আপনি চাইলে বুকটা নিতে পারেন। ভিজিটর একটা ভিজিটর চাইলে এখানে রেজিস্টার করতে পারে, প্রোডাক্ট ইনফরমেশন জানতে পারে, ইউজার পারচেজ করতে পারে, তারপরে ডিটেল ইনফরমেশন পেতে পারে। অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে ওয়েবসাইট ম্যানেজ করে অ্যান্ড ওয়েবসাইটের অ্যাক্টিভিটি কন্ট্রোল করে। অ্যান্ড এই জিনিসগুলো হচ্ছে ডেটাবেজে অ্যাডমিনিস্ট্রেটরের থ্রুতে স্টোর করা থাকে একটা ডেটাবেজে, যেটার অ্যাক্সেস শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটরের কাছে। ঠিক আছে, দেখছেন ডেটাবেজটার অ্যাক্সেসটা কিন্তু শুধুমাত্র অ্যাডমিনের কাছে, আর কারোর কাছে কিন্তু নাই। আচ্ছা, এগুলো আমরা দেখেছি অলরেডি, দেখেছি। আচ্ছা, ডিএফডি রুলস এন্ড টিপস, যেমন এখানে কিছু আপনাদের টিপস এগুলো কাজে লাগতে পারে। ডেটা ক্যান নট ডিরেক্টলি ফ্লো বিটুইন টু এন্টিটিস, তার মানে দুইটা এন্টিটির মাঝখানে আপনি ডেটা ফ্লো দেখাতে পারবেন না। ঠিক আছে,
লাইক দেখেন এই যে বুক ভেন্ডর আর অ্যাডমিনিস্ট্রেটরের সাথে এখানে দুইটার মাঝখানে যদি অ্যারো দিয়ে দেন তাহলে কিন্তু হবে না। সেন্ট্রালি একটা জায়গা থাকবে। হ্যাঁ, একটা প্রসেসের থ্রুতে কানেক্টেড থাকবে। যেমন আপনার সিস্টেম হচ্ছে একটা প্রসেস, এই প্রসেসের থ্রুতে অ্যাডমিন এন্ড বুক ভেন্ডর কানেক্টেড। উইদাউট প্রসেস আপনি কোনো দুইটা ইউজারকে বা দুইটা এন্টিটিকে কোনো কানেকশন দিতে পারবেন না। খাতায় হ্যাঁ, এত কষ্ট করছেন কেন? আচ্ছা, তারপরে দেখেন ডেটা ক্যান নট ডিরেক্টলি ফ্লো বিটুইন টু ডেটা স্টোর। তার মানে দুইটা ডেটা স্টোরেজের মধ্যে সরাসরি কোনো কানেকশন থাকবে না। লাইক এই যে এইখানে একটা ডেটাবেস ধরেন, এখানে আরেকটা ইউজার ডেটাবেস ধরেন, এই দুইটা ডেটাবেসের মধ্যে সরাসরি কানেকশন থাকবে না। তারপরে হচ্ছে the diagram must include one input data flow and one output data flow। তার মানে একটা ইনপুট ডেটা থাকবে আপনার এখানে, একটা আউটপুট ডেটা ফ্লো থাকতে হবে। the two data flows cannot cross one another। মানে যে টু টাইপের ডেটা ফ্লো, একটা ইনপুট আউটপুট ডেটা ফ্লো যেটা, সেটা একটাকে ক্রস করতে পারবে না। অল দ্য আসেন, আপনি কি আজকে ইয়াতে আসলেন? ওকে, অল দ্য চারজন খেলতে গেছে, তুই এনে গেলি, এটা আমি পরে বলতেছিলাম। আচ্ছা, all the processes in the system must be linked to a minimum of one data store or any other process। মানে আপনার সিস্টেমে যে প্রসেসগুলো থাকবে সেটা at least one data store অথবা আদার কোনো প্রসেসের সাথে কানেক্টেড থাকতে হবে। ঠিক আছে, এখানে জাস্ট আপনার ডিএফডি লেভেলগুলো আবার দেখিয়েছে। আর আরেকটা জিনিস, সেটা আমরা নাম্বারিং এর কথা বলেছিলাম না। সাপোজ আপনি 5 নাম্বার প্রসেসকে আরো কি ডিটেইলসে লিখছেন, তাহলে 5 নাম্বার প্রসেস থেকে যে জিনিসগুলো আসছে সেগুলোকে দেখেন 5.2.1 দেখেন, এটা একদম 5 নাম্বার প্রসেস ইনিশিয়াল ছিল, তারপরে আবার ভাঙছে 2 নাম্বার গেছে, তারপরে আরো ডিটেইল লিখেছেন, তখন 2 1 1 2 এগুলো আসছে। ঠিক আছে, এটার নাম্বারিংটা এইভাবে দিতে হয়। না প্রোডাক্ট সেলিং আসবো নাকি বুক সেলিং? আপনি যে কোনো প্রোডাক্ট ইয়া করতে পারেন। কি সেলিং আজকে কামনা বড়া সুতে করব। আমি শুরু করব। হ্যাঁ করেন। ম্যাম কি করতে দিচ্ছেন? ডিএফডি আঁকতে দিছি। আমরা তো করি না। এখন আমি আবার আপনাদের বুঝাবো, বুঝাই থাক ম্যাম, বাসায় বুঝে নেব আমরা স্লাইড না, দেখে। বাসায় বোঝার দরকার নেই। এখন তাহলে কাজ কিভাবে করবেন? বাকিরা কাজ করতে থাকেন, আমি ওনাদেরকে একটু রিক্যাপ করি।